শুধুমাত্র কয়েকটা ছোটোখাটো পরিচর্যা করলেই নার্সারি থেকে চারা গাছ নিয়ে আসার পর খুবই কম সময়ের মধ্যে এবং খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই ধরনের একটা জেট গাছ। সপ্তাহে প্রতিদিন জল দিতে হবে না খাবার, খুবই অল্প পরিচর্যায় খুব সুন্দরভাবে করা যায় জেট গাছ। ওয়েলকাম ফ্রেন্ডস টু গার্ডেনিং পাঠশালা। কীভাবে নার্সারি থেকে এই ধরনের ছোট্ট চারা গাছ নিয়ে আসার পর যতটা সম্ভব কম সময়ের মধ্যে এই ধরনের সুন্দর একটা জেট গাছ আমরা কীভাবে তৈরি করব, এটা নিয়ে আলোচনা করব আজকের গার্ডেনিং পাঠশালায়। নার্সারি থেকে চারা গাছ নিয়ে আসার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো চারা গাছ অনুযায়ী সঠিক টব নির্বাচন করা। নার্সারি থেকে যে সাইজের চারা গাছ আপনি নিয়ে আসছেন সেই সাইজটাকে লক্ষ্য করে টব নির্বাচন করতে হবে। নার্সারি থেকে চারা গাছ নিয়ে আসার পর লক্ষ্য করুন চারা গাছটা যে টবে বসানো রয়েছে সেই টবের নিচ দিয়ে শিকড় বেরিয়ে আসছে কিনা। যদি লক্ষ্য করেন যে টবের নিচ দিয়ে শিকড় বেরিয়ে আসছে, তাহলে রিপোর্টিং করার সময় যে সাইজের টবে চারা গাছটাকে অলরেডি বসানো রয়েছে তার থেকে এক সাইজের বড় টবে প্রতিস্থাপন করুন। যদি এই ধরনের গাছ হয় তাহলে আমরা গাছটাকে রিপোর্টিংয়ের জন্য এই ধরনের একটা টব ব্যবহার করব। যেটা করবেন না সেটা হলো গাছকে এনে প্রথমেই কখনোই বড় টবে রিপোর্টিং করে দেবেন না। বড় টবে রিপোর্টিং করলে বড় টবে অনেক পরিমাণে মাটি ধরবে, তাহলে আমরা যখন জল দেব তখন টবে অনেকটা পরিমাণে জল জমা হয়ে থাকবে। এছাড়াও টবে যখন আমরা খাবার দেব তখন প্রচুর পরিমাণে খাবারই দিতে হবে, যেটা ছোট চারা গাছের জন্য অতিরিক্ত হবে। কিছু গাছ রয়েছে যেগুলো জল সঞ্চয় করে রাখে, সেটা পাতায় হোক বা কাণ্ডে হোক বা শিকড়ে। এই ধরনের একটা গাছ হলো জেট প্ল্যান্ট। জেট প্ল্যান্ট পাতায় জল সঞ্চয় করে রাখে, তাই এই গাছে বারে বারে জল দেওয়ার প্রয়োজন হয় না। মাটিও বানাতে হয় ওয়েল ড্রেনড। মাটি তৈরি করার জন্য যে উপাদানগুলো ব্যবহার করবেন সেটা হলো 2 ভাগ নেবেন মাটি, 1 ভাগ নেবেন মোটা দানা বালি, 1 ভাগ নেবেন ভার্মি কম্পোস্ট বা 1 বছরের ভালোভাবে পচে যাওয়া পুরনো গোবর সার। মোটা দানা বালি সংগ্রহ না করতে পারলে বালি ব্যবহার করবেন না। 3 ভাগ নেবেন মাটি এবং 1 ভাগ নেবেন ভার্মি কম্পোস্ট বা গোবর সার। তবে প্রথমবার জল দেওয়ার সময় যে জল আপনি ব্যবহার করবেন তাতে মিশিয়ে নিন হিউমিক অ্যাসিড। 250 ml জলে 1/2 গ্রাম হিউমিক অ্যাসিড মিশিয়ে ভালোভাবে টবে জল দিয়ে দিন। জল যেন টবের নিচ দিয়ে বেরিয়ে আসে। হিউমিক অ্যাসিড না থাকলে শুধু জল ব্যবহার করুন। এরপর গাছটাকে কমপক্ষে 7 দিনের জন্য ছায়াযুক্ত জায়গায় রেখে দিন। জেট প্ল্যান্টকে বাগানের বা বাড়ির কোন জায়গায় রাখবেন? 7 দিন পর টবে যখন গাছ সেট হয়ে যাবে তখন গাছটাকে আপনি এমন জায়গায় রাখুন যেখানে সকালের কিছুটা আলো ডাইরেক্ট পাবে, দুপুরের আলো পাবে না। আপনি ইনডোরে রাখলে সকালবেলায় জানালার সাইডে রেখে দিতে পারেন, যেন সকালবেলার সূর্যের আলো গাছ কিছুটা সরাসরি পায়। বাড়িতে যদি সূর্যের আলো প্রবেশ না করে তাহলে সপ্তাহে 2-3 দিন আপনি সকালবেলায় কিছুক্ষণের জন্য গাছ বাইরে রাখতে পারেন। জেট প্ল্যান্টকে সারাদিন ধরে সরাসরি সূর্যের আলোতে রেখে দেবেন না, এতে গাছ মারা যাবে না কিন্তু গাছের গ্রোথও ভালো হবে না। 18 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো জেট প্ল্যান্টের জন্য সবচেয়ে উপযুক্ত। তাই গাছকে এমন জায়গায় রাখা উচিত যেখানকার তাপমাত্রা এই রেঞ্জের মধ্যে থাকবে। একটু আগেই আমরা আলোচনা করলাম জেট প্ল্যান্ট এক ধরনের সাকুলেন্ট, অর্থাৎ এই গাছ জল সঞ্চয় করে রাখে। জেট গাছ তার পাতায় জল ধরে রাখে, তাই এই গাছে প্রতিদিন জল দেওয়ার প্রয়োজন হয় না। যখন লক্ষ্য করবেন টবের ওপরে 1 থেকে 2 ইঞ্চি মাটি শুকিয়ে গেছে, একমাত্র তখনই টবে জল দেবেন। টবে যেদিন জল দেবেন টবে খুব ভালোভাবে জল দেবেন, যেন জল টবের নিচ দিয়ে বেরিয়ে আসে। তারপরে আবার তখনই জল দেবেন যখন টবের ওপরের মাটি শুকিয়ে যাবে। জেট গাছের বৃদ্ধি যেন ভালোভাবে হতে থাকে এবং গাছের গোড়া যেন খুব তাড়াতাড়ি মোটা হয়, সেজন্য জেট গাছে নিয়মিত খাবার দেওয়া প্রয়োজন। খাবার হিসেবে আমরা সিউইড এক্সট্রাক্ট ফার্টিলাইজার ব্যবহার করতে পারি। 2 ml সিউইড এক্সট্রাক্ট ফার্টিলাইজার 1 লিটার জলের সাথে মিশিয়ে প্রতি 10 থেকে 15 দিনে আমরা
চলে যাব। এর সাথে আরও একটা জিনিস ব্যবহার করতে পারেন, সেটা হলো এনপিকে ফার্টিলাইজার। যদি আপনার কাছে এনপিকে 19-19-19 বা 20-20-20 ফার্টিলাইজার থাকে, তাহলে এই সিউইড ফার্টিলাইজার জলের সাথে যখন মেশাচ্ছেন, তার সাথে 1 গ্রাম এনপিকে 19-19-19 বা 20-20-20 মিশিয়ে নিয়ে সেই জল আপনি টবে দিন। জেট প্ল্যান্টে পোকামাকড়ের আক্রমণ সেরকম দেখা যায় না, তবে এই গাছে মাঝে মাঝে মিলিবাগ দেখা যেতে পারে। যদি গাছে মিলিবাগ থেকে থাকে, তাহলে একটা স্প্রেয়ার মেশিনে জল নিয়ে ফোর্সের সাথে গাছে জল স্প্রে করুন এবং গাছকে ভালোভাবে পরিষ্কার করে নিন। তারপর 1 লিটার জলের সাথে কয়েক ফোঁটা শ্যাম্পু মিশিয়ে নিয়ে সেই জল গাছে স্প্রে করুন। এভাবে কয়েকদিন স্প্রে করলে গাছে আর মিলিবাগ থাকবে না। গাছে যদি খুব বেশি মাত্রায় মিলিবাগ হয়ে থাকে, তাহলে ব্যবহার করতে পারেন একতারা। একতারা 1/2 গ্রাম 1 লিটার জলের সাথে মিশিয়ে গাছে স্প্রে করবেন, আবার একবার স্প্রে করবেন 5 দিন ছাড়া, তাহলে গাছে আর মিলিবাগ থাকবে না। জেট গাছকে আপনি যে আকার দিতে চাইছেন, সেই আকারে তাড়াতাড়ি নিয়ে আসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো অপ্রয়োজনীয় ডাল কাটাই ছাঁটাই করে বাদ দিয়ে দেওয়া। গাছটাকে যে আকারে নিয়ে আসার কথা আপনি ভেবে রেখেছেন, সেই আকারে নিয়ে আসার জন্য যে ডালগুলোর দরকার, একমাত্র সেই ডালগুলোকে রেখে বাকি ডালগুলোকে কেটে দিন। বাকি ডালগুলোকে রেখে দিলে সেই ডালগুলো গাছের প্রয়োজনীয় খাবার সংগ্রহ করতে থাকবে এবং যে শেপটাতে আপনি নিয়ে যেতে চাইছেন, সেই শেপটাতে নিয়ে যেতে গাছকে বেশ কিছুটা আরও বেশি সময় লেগে যাবে। তাই গাছকে কম সময়ের মধ্যে একটা সুন্দর আকারে নিয়ে যাওয়ার জন্য নিয়মিত গাছের কাটাই ছাঁটাই করা খুবই প্রয়োজন। যে ডালগুলো আপনি কেটে ফেলবেন, সেই ডালগুলো থেকে জেট গাছের নতুন চারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এইভাবে একটা ডাল থেকে নিচের 2 থেকে 4 জোড়া পাতা কেটে বাদ দিয়ে দিন। তারপর যেখান থেকে পাতাগুলো কেটে বাদ দিলেন, অর্থাৎ নোড এরিয়া যেখান থেকে পাতা বের হয়, সেটাকে নোড বলে। এ ধরনের 2টো নোড মাটির নিচে রেখে গাছটাকে ছায়াযুক্ত জায়গায় রেখে দিন ডালটাকে কয়েকদিনের জন্য, তাহলে ওই ডাল থেকে শিকড় হয়ে আবার নতুন গাছ তৈরি হবে। এই পরিচর্যাগুলো করে গেলে খুব কম সময়ের মধ্যে খুব সুন্দর জেট গাছ সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। গার্ডেনিং পাঠশালায় আজকে এই পর্যন্তই। ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।